সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের সেশনে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে চ্যাপ্টার 6 কিছু অংশ পড়ে ফেলছিলাম, আমরা আজকে বাকি অংশটা শেষ করব। আচ্ছা, চ্যাপ্টার 6-এ আমাদের মূল আলোচ্য বিষয় ট্রানজিস্টরের গঠন, প্রকারভেদ, পিএনপি, এনপিএন ট্রানজিস্টরের গঠন, ট্রানজিস্টরের বায়াসিং, ট্রানজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের কৌশল, আইই, আইবি, আইসি এর মধ্যে সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের আলোচনা হবে, আর কিছু গাণিতিক সমস্যা আলোচনা হবে। এর আগে কিছু আলোচনা হয়েছিল, তোমরা যদি খেয়াল করে থাকো, জাস্ট আমি আরেকবার রিভিউ করতেছি। ট্রানজিস্টর হলো 2 জাংশন, 3 লেয়ার এবং 3 টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট। ট্রানজিস্টর এমন একটা কম্পোনেন্ট যার মধ্যে 2টা জাংশন থাকবে, 3টা লেয়ার থাকবে আর 3টা টার্মিনাল থাকবে। তো ট্রানজিস্টরকে বাই জাংশন ট্রানজিস্টর বা বিজেটি, বাই জাংশন ট্রানজিস্টর বলা হয়ে থাকে। দেখো ছবিতে খেয়াল করো, 2টা জাংশন পি এন পি, এর মধ্যে 2টা জাংশন আছে, পি এর সাথে এন, আবার এন এর সাথে পি, 3টা টার্মিনাল আছে আর 3টা লেয়ার আছে। এই হচ্ছে একটা ট্রানজিস্টরের মৌলিক কিছু ধারণা। এখন খেয়াল করো, ট্রানজিস্টর মূলত 2 রকম, এটা হচ্ছে পিএনপি আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর হলো 2টা পি টাইপ সেমিকন্ডাক্টর, যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টরটা আলাদা করা হয় তখন যে ট্রানজিস্টর তৈরি হয় তাকে পিএনপি ট্রানজিস্টর বলে। পিএনপি 2টা পি টাইপের মধ্যে একটা এন টাইপ থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো পিএনটি। আর এনপিএন হচ্ছে যে 2টা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টরটা আলাদা হয়। 2টা এন টাইপ সেমিকন্ডাক্টর যদি এটা পি টাইপ সেমিকন্ডাক্টরটা আলাদা হয় সেটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর। এই 2 ধরনের ট্রানজিস্টর আমরা পেয়ে থাকি। দেখো এখানে পিএনপি ট্রানজিস্টর একটা ছবি দেওয়া আছে। পিএনপি 2টা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে আলাদা করা আছে, এটাকে আমরা পিএনপি ট্রানজিস্টর বলবো। 3টা টার্মিনাল, একটাকে আমরা বলবো ইমিটার, একটা বেস আর একটা কালেক্টর। গাঠনিক সংকেতটা খেয়াল করো, ইমিটার, বেস, কালেক্টর। এখানে লক্ষ্য করার বিষয় যেটা, যে এই কারেন্ট প্রবাহের দিক, তো যখন পিএনপি ট্রানজিস্টর হবে তখন ইমিটার থেকে বেজের দিয়ে কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করতেছে, এটা পিএনপি ট্রানজিস্টরের বেলায়। এখানে একটা প্র্যাকটিক্যালি পিএনপি ট্রানজিস্টর ছবিও দেখানো আছে। এ হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, 2টা এন টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরটা আলাদা করা আছে, এটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরেরও 3টা টার্মিনাল, ইমিটার, বেস, কালেক্টর। এখানে যেটা লক্ষণীয় বিষয়, যে বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করতেছে। এর আগে আমরা পিএনপির বেলায় দেখছি যে ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করতেছিল, আর এনপিএনের বেলায় বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করতেছে। এই কারেন্ট প্রবাহের দিক এটা ইম্পর্টেন্ট, এটা যদি ভুল হয় তাহলে উত্তরটা ভুল হবে। আর এখানে কিছু প্র্যাকটিক্যাল এনপিএন ট্রানজিস্টরের নাম সহ ছবিও দেওয়া আছে, খেয়াল করো। এখন দেখো ট্রানজিস্টরের বায়াসিং, এগুলো আমি এই জন্য একটু দ্রুত বলতেছি কারণ এই লেকচারটা এর আগেও দেওয়া হয়েছে, জাস্ট একবার রিভিউ করতেছি আমি। একটা ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য, ভালোভাবে খেয়াল করো, একটা ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ট্রানজিস্টর বায়াসিং বলে। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে সকল প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট
ডিসি সাপ্লাইয়ে কাজ করে। সকল প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট ডিসি সাপ্লাইয়ে কাজ করে। তো ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য বা কার্য উপযোগী করার জন্য বাইরে থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে আমরা ট্রানজিস্টর বায়াসিং বলি। তো ট্রানজিস্টর বিভিন্নভাবে বায়াসিং করা যায়। এটা মূলত এই টপিকটা তোমাদের টেকনিক্যাল প্রকাশনী বই থেকে নেওয়া আছে। তোমাদের বইটা দেখো, তাহলে দেখতে পাবা বিভিন্নভাবে আমরা ট্রানজিস্টরকে বায়াসিং করতে পারি। একটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড। বেজ রেজিস্টার মেথড এটা হচ্ছে কালেক্টর টু বেজ বায়াস মেথড। কালেক্টর টু বেজ বায়াস মেথড। কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, নামগুলো তোমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। এই চারভাবে আমরা একটা ট্রানজিস্টরকে বায়াসিং করতে পারি। দেখো প্রত্যেকটা পদ্ধতির ছবি দেয়া আছে, তোমরা জাস্ট খেয়াল করো, মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড। আমরা জানি এটা যে একটা ট্রানজিস্টরের 3টা টার্মিনাল, এটা তোমাদের কিছু পূর্বেই দেখাইছি আমি, যে একটা ইমিটার, বেজ এবং কালেক্টর, এই 3 টার্মিনাল নিয়ে একটা ট্রানজিস্টর গঠিত হয়। তো বেজ রেজিস্টার মেথডটা হইতেছে যে আমার এখানে যদি এই একটা ট্রানজিস্টর 3টা টার্মিনাল, খেয়াল করো, ইমিটার, এই যে মাঝখানে বেজ এবং এই অংশটাকে আমরা কালেক্টর বলি। তো বেজ রেজিস্টার মেথড, এখানে বেজের সাথে বেজ রেজিস্টার, একটা রেজিস্টার লাগানো আছে এবং এর সাথে একটা সাপ্লাই দেওয়া আছে। আবার কালেক্টরে আমরা সাপ্লাই দিচ্ছি। তো এই 2 সাপ্লাই যদি প্রয়োগ করি, আমরা যদি বেজেও এই 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, এদিকে কালেক্টর থেকে 15 ভোল্ট দিচ্ছি, তো এই 2 সাপ্লাইয়ের প্রভাবে ট্রানজিস্টরটা আমার বায়াসিং পাবে বা ট্রানজিস্টরটা কার্য উপযোগী হবে। এটাকে আমরা বলি বেজ রেজিস্টার মেথড। যেহেতু বেজের সাথে একটা রেজিস্টারের মাধ্যমে বেজের ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা বেজ রেজিস্টার মেথড বলে থাকি। এরপর দেখো কালেক্টর টু বেজ রেজিস্টার বায়াস মেথড। দেখো তোমরা যেটা খেয়াল করবা যে এই ট্রানজিস্টরটা খেয়াল করো, 3টা টার্মিনাল, এটা ইমিটার, বেজ এবং কালেক্টর। নামটা কি? কালেক্টর টু বেজ বায়াস মেথড। তার মানে কালেক্টরের সাথে বেজের একটা সম্পর্ক থাকবে, কালেক্টরের সাথে বেজের একটা সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কের উপর ভিত্তি করে যে বায়াসিং করা হয় সেটাকে আমরা বলবো কালেক্টর টু বেজ বায়াস মেথড। দেখো এই অংশটা কালেক্টর, কালেক্টরের সাথে একটা রেজিস্টরের মাধ্যমে আমি সোর্সের সাথে আমার জিনিসের সংযোগ দেওয়া আছে। আর এই কালেক্টরের সাথে একটা রেজিস্টরের মাধ্যমে আবার বেজের সাথেও সংযোগ দেওয়া আছে। তার মানে যে সাপ্লাইটা আসতেছে, এই সাপ্লাইটা একই সাথে কালেক্টরও যাচ্ছে এবং একই সাথে বেজেও একই সাপ্লাইটা কাজ করতেছে। সবসময় মনে রাখতে হবে যে ট্রানজিস্টরকে কাজ করানোর জন্য বা কার্য উপযোগী করার জন্য অবশ্যই আমাদের বেজে এটাকে আমরা ট্রিগারিং পালস বলি, যে বেজে অল্প পরিমাণ ভোল্টেজ ট্রিগার করতে হয়। এটা কিছু এর পরের স্লাইডে তোমরা এটা আর ক্লিয়ার হবে, কারেন্ট প্রবাহের কৌশল যখন আমরা আলোচনা করব। তাহলে যেহেতু একই সোর্স থেকে কালেক্টরেও আমি সাপ্লাই দিচ্ছি এবং এটা রেজিস্টরের মাধ্যমে বেজেও সাপ্লাই দিচ্ছি, এই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলতেছি কালেক্টর টু বেজ বায়াস মেথড। ছবিটা ইম্পর্টেন্ট, তোমাদের ছবিটা মনে রাখতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে। এরপর দেখো কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড। কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, এটা মূলত এর আগে যে টপিকটা আমরা আলোচনা করলাম, কালেক্টর টু বেজ বায়াস মেথড আর কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, এই দুটো মূলত অনেকাংশেই একই রকম। খেয়াল করো, কালেক্টর, বেজ, ইমিটার, কালেক্টরের সাথে আমার সোর্স লাগানো আছে, আবার সোর্স থেকে যে সাপ্লাইটা আসতেছে এই সাপ্লাইটাকে একটা রেজিস্টারের মাধ্যমে বেজে প্রয়োগ করা হচ্ছে। তো এই রেজিস্টারটাকে আমরা ফিডব্যাক রেজিস্টার বলবো, ফিডব্যাক রেজিস্টার। তো এই পদ্ধতিটাকে আমরা কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড বলে থাকি। একই সোর্স
একই সোর্স থেকে কালেক্টর এবং বেজে সাপ্লাই দেওয়া হচ্ছে যাতে আমার ট্রানজিস্টরটা কার্য উপযোগী হয়। এই পদ্ধতিকে কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড বলা হয়। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। এটা নাম শুনেই বুঝতে পারতেছো যে ভোল্টেজ ডিভাইডার মেথড, তার মানে ভোল্টেজটাকে কোনোভাবে ডিভাইড করা হবে। এই ডিভাইড করার মাধ্যমে আমার ট্রানজিস্টরকে কার্য উপযোগী করা হবে। খেয়াল করো, এই হচ্ছে আমার ট্রানজিস্টর, কালেক্টর, বেজ, ইমিটার। কালেক্টরের সাথে একটা রেজিস্টার দিয়ে আমার ভিসিসির সাথে সোর্সের সাথে লাগানো আছে। আবার এই সোর্স থেকেই আরেকটা রেজিস্টারের মাধ্যমে আমি বেজে সাপ্লাই দিচ্ছি। আর বেজে যেটা সাপ্লাই দিচ্ছি, দেখো এখানে যে সাপ্লাইটা আসতেছে, এই সাপ্লাইটা আবার এই রেজিস্টার এবং এই রেজিস্টার, এই দুই রেজিস্টারের মাধ্যমে আমি এটাকে ডিভাইড করতেছি। জাস্ট নামটা খেয়াল করো, ভোল্টেজ ডিভাইডার মেথড। RB1 এবং RB2, RB1 এবং RB2 এই দুই রেজিস্টারকে একই সাথে লাগানোর কারণে যখনই এখানে যে সাপ্লাইটা আসবে, এই সাপ্লাইটা বেজে তো কিছু অংশ যাবে, বাকি কিছু অংশ আমার RB2 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। খেয়াল করো, সোর্স থেকে আমার সাপ্লাই আসতেছে IB1, RB1 হয়ে আমার বেজের দিকে যাচ্ছে। তো বেজে যাওয়ার আগে কিছু অংশ ভাগ হয়ে RB2 হয়ে গ্রাউন্ডে চলে গেল। তো যে ভোল্টেজটা আসতেছে, এই ভোল্টেজটাকে আমরা দুই ভাগ করলাম রেজিস্টারের মাধ্যমে। এটাকে আমরা বলতেছি ভোল্টেজ ডিভাইডার মেথড। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছি, কার্য উপযোগী করতে যাচ্ছি। তো এই কার্য উপযোগী করার জন্য এই বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করা হয় যাতে আমার ট্রানজিস্টরটা কার্য উপযোগী হয়। তো আমরা চারটা বায়াসিং পদ্ধতি পাইলাম। একটা হচ্ছে বেজ রেজিস্টার, একটা হচ্ছে কালেক্টর টু বেজ বায়াস মেথড, এটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। এই চার পদ্ধতিতে আমরা একটা ট্রানজিস্টরকে কার্য উপযোগী করে তুলতে পারি। তোমরা যেটা করবা, এই ছবিগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর ছবির সাথে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ছবির সাথে মিলাই দেখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, যে জিনিসটা তোমরা এতক্ষণ দেখলা, যে পদ্ধতিতেই আমি চাইভাবে যে কোনোভাবেই আমি ট্রানজিস্টরকে বায়াসিং করি, তো যে পদ্ধতিতেই ট্রানজিস্টরকে বায়াসিং করা হোক না কেন, স্বাভাবিক অপারেশনের জন্য, ট্রানজিস্টরের স্বাভাবিক অপারেশনের জন্য পিএনপি এবং এনপিএন উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে সবসময় বেজ এবং ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস দিতে হবে। বেজ এবং ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস দিতে হবে, আর কালেক্টরকে রিভার্স বায়াস প্রদান করতে হবে। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে বেজ এবং ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস দিতে হবে, আর কালেক্টরকে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে। যে কোনো ট্রানজিস্টরকে আমরা যে অ্যাক্টিভ করতে চাই, বেজ ইমিটারে ফরওয়ার্ড বায়াস দিতে হবে এবং কালেক্টরকে রিভার্স বায়াস প্রদান করতে হবে। এটা খেয়াল করা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ট্রানজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের কৌশল, এটা পরীক্ষায় সেভারাল টাইমস আসছিল। একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় দেখো এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এনপিএন ট্রানজিস্টর। তো এখানে এন ইমিটার, পি বেজ, এন অংশটা কালেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। আমি তোমাদের আগের স্লাইডে বলছি যে অবশ্যই কার্যক্ষম করার জন্য আমাদের ইমিটার টু বেজ এই অংশটাতে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করতে হবে এবং কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে। দেখো খেয়াল করো, ভিবিই বেস থেকে ইমিটার, বেস থেকে ইমিটারের ভোল্টেজটাকে আমরা ভিবিই বলতেছি। ভিবিই ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে আইই অধিক পরিমাণে প্রবাহিত হয়। দেখো ভিবিই এটা বেস টু ইমিটার ভোল্টেজ। তো যেহেতু এনে আমরা মাইনাস প্রয়োগ করতেছি, এর মানে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করতেছি,
তাই আইই অধিক পরিমাণে প্রবাহিত হয়। খেয়াল করো, এখন বেজ স্তরটি হালকা ডোপিং করা পি টাইপ হওয়ার কারণে খুবই কম পরিমাণ আইবি প্রবাহিত হয়। যেহেতু এটা নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতেছি আমরা এন টাইপ পদার্থের ক্ষেত্রে, তাই যদিও আইয়ের পরিমাণটা বেশি হবে এবং আইয়ের পরিমাণটা অনেক বেশি হবে, কিন্তু যেহেতু বেস পি টাইপ এবং পি টাইপ পদার্থ আমরা জানি যে মেজরিটি ক্যারিয়ার হোল বা পজিটিভ আধান আর নেগেটিভ আধান আমরা প্রয়োগ করতেছি, তো অতএব অবশ্যই আইবি এর পরিমাণটা খুব কম হবে। আর এদিকে দেখো আমরা কালেক্টরে পজিটিভ বায়াস প্রয়োগ করতেছি, যেটা রিভার্স বায়াস প্রয়োগ করা হচ্ছে। তাহলে যেটা হবে, খেয়াল করো যে এখানে আইয়ের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এবং এটা বাড়তে বাড়তে এমন অবস্থা হবে একটা পর্যায়ে যে আবার কালেক্টরে আমরা পজিটিভ বায়াস প্রয়োগ করতেছি, তো এখানেও আস্তে আস্তে আমার ইলেকট্রনের প্রবাহটা বৃদ্ধি পাইতে থাকবে এবং একটা পর্যায়ে যে বেজের ব্রেকডাউন ঘটবে, ফলে আমার ট্রানজিস্টরটা কার্যক্ষম হবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, দেখো আইই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে আসতেছে, এখানে আসার পরে সে দুই ভাগ হয়ে যাচ্ছে। এই আইবি বেজের দিকে প্রবাহিত হচ্ছে এবং আইসি কালেক্টরের দিকে প্রবাহিত হচ্ছে। আইই কারেন্ট, যেটা আমরা ভিবি ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে প্রচুর পরিমাণ আইই কারেন্ট পাচ্ছি, তো এই আইই কারেন্টটা এখানে আসার পরে দুই ভাগ হচ্ছে, একটা বেজের দিকে আইবি প্রবাহিত হচ্ছে আর কালেক্টরের দিকে আইসি প্রবাহিত হচ্ছে। এখন এটা একটা রুলের মধ্যে আমরা ফেলতে পারি। রুলটা হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফস একজন বিজ্ঞানী, উনি এই কারেন্ট লটা প্রথম প্রকাশ করছিলেন, এজন্য ওনার নামানুসারে এটাকে কারশফস কারেন্ট ল বলা হয়। কারশফস কারেন্ট লটা সংক্ষেপে আমি বলতেছি, মনে রাখো যে দেখো এখানে এই যে টার্মিনালটা, এই টার্মিনালের মধ্যে এটা একটা জাংশনের মতো কাজ করতেছে। দেখো তিনটা ওয়ে এখানে একত্রিত হয়েছে, এদিক দিয়ে ইমিটার হয়ে একটা ওয়ে আসতেছে, একটা রাস্তা আসতেছে, বেজ হয়ে একটা রাস্তা, আবার এদিকে কালেক্টর দিয়ে একটা রাস্তা। তো এই অংশটাকে আমরা নোড বলি বা জাংশন বলি। তো কারশফস কারেন্ট লটা হচ্ছে যে কোনো নোডে যে কারেন্ট প্রবাহিত হবে, যে পরিমাণ কারেন্ট এন্টার করবে বা প্রবেশ করবে, তো ওই নোডে প্রবেশকৃত কারেন্ট এবং ওই নোড থেকে যে কারেন্টগুলো বের হচ্ছে, একাধিক কারেন্ট যে বের হচ্ছে, তো প্রবেশকৃত কারেন্ট সমান বের হওয়া কারেন্ট। জাস্ট এটা খেয়াল করো যে এখানে আমার এটাকে যদি আমরা একটা নোড বা জাংশন কল্পনা করি, এখানে আইই কারেন্ট প্রবেশ করতেছে এবং আই প্রবেশ করে আইবি এবং আইসি দুই ভাগ হয়ে একটা বেজে যাচ্ছে, একটা কালেক্টরে যাচ্ছে। তো এখানে যদি আমরা কেসিএল প্রয়োগ করি বা কারশফস কারেন্ট ল প্রয়োগ করি, তাহলে আমরা পাই যে আইই সমান আইবি প্লাস আইসি। এখানে আইই হচ্ছে এন্টার করা কারেন্ট বা প্রবেশকৃত কারেন্ট, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে আইবি এবং আইসি। বেজের আইবি হচ্ছে বেস কারেন্ট আর আরেকটা হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। তো এইভাবে মূলত একটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করা হয় আর একটা কারেন্ট প্রবাহিত হয়। তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বেস একটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য বেস এবং ইমিটারের মধ্যে রিভার্স বায়াস প্রয়োগ করি এবং কালেক্টরে বেস এবং ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করি এবং কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করি। এখন দেখো এই যে সূত্রটা আমরা পাইলাম, এই সূত্র দিয়ে আমরা হালকা কিছু গাণিতিক, তোমাদের বইতে খেয়াল করবা যে অনেকগুলো অঙ্কই করে দেয়া আছে, জাস্ট এই উদাহরণটা খেয়াল করো। একটা ট্রানজিস্টরের বেস কারেন্ট 0.08 মিলি অ্যাম্পিয়ার, বেস কারেন্ট আইবি 0.08 মিলি অ্যাম্পিয়ার, ইমিটার কারেন্ট 9.60 মিলি অ্যাম্পিয়ার, ইমিটার কারেন্ট 9.60 মিলি অ্যাম্পিয়ার। বলছে উক্ত ট্রানজিস্টরের কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে হবে।
কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত, তার মানে আইসি সমান হয়। আমাদের সহজেই সূত্রটা ফেলি, আই সমান আইবি প্লাস আইসি। এখান থেকে আইসি সমান আই মাইনাস আইবি, আমি মানটা বসাই দিয়ে উত্তরটা পেয়ে গেলাম। এই ধরনের ছোটো ছোটো কিছু অঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেগুলো শিখলাম, ট্রানজিস্টরের গঠন, প্রকারভেদ, পিএনপি আর এনপিএন ট্রানজিস্টরের গঠন, ট্রানজিস্টরের বায়াসিং করার কয়েকটা পদ্ধতি, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, আর এটা হচ্ছে আইই, আইবি এবং আইসি, ইমিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের মধ্যে সম্পর্ক, আর কিছু গাণিতিক সমস্যা। আচ্ছা, এই অংশটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। এখন তোমাদের চ্যাপ্টারে আরও কিছু অংশ বাকি আছে, যেমন ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন। একটা ট্রানজিস্টরকে বায়াসিং করার বিভিন্ন কনফিগারেশন হতে পারে, এটা আমরা এখন দেখব। আবার বিভিন্ন কনফিগারেশন ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, আলফা বিটা গামা কি, এগুলো আমরা শিখব। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক আর কিছু গাণিতিক সমস্যা। তোমাদের বইতে খেয়াল করলে এটা দেখতে পাবা যে ট্রানজিস্টর কনফিগারেশন 3 ধরনের হয়ে থাকে। ট্রানজিস্টর কনফিগারেশন 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন, এটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। এই 3 ধরনের কনফিগারেশন আমরা পেয়ে থাকি একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে। যে বেসকে কমন করা হয়েছে সেটাকে আমরা কমন বেস বলি, ইমিটারকে কমন করা হয়েছে সেটাকে আমরা কমন ইমিটার বলি, কালেক্টরকে কমন করা হয়েছে তখন সেটাকে আমরা কমন কালেক্টর বলি। আচ্ছা, এই 3 ধরনের কনফিগারেশন আবার পিএনপি এবং এনপিএন উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমরা সবগুলো কনফিগারেশন দেখার চেষ্টা করব। দেখো, খেয়াল করো, আমরা একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের কৌশল আলোচনা করে ফেলছি। যদি তোমরা মনে করতে পারো যে অবশ্যই বেস থেকে ইমিটারের মধ্যে আমাদেরকে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করতে হবে এবং কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে ট্রানজিস্টরটিকে কার্য উপযোগী করার জন্য। তো এটা একটা পিএনপি ট্রানজিস্টর। দেখো, বেস থেকে ইমিটার, এই মাঝখানে এটা বেস, এই অংশটা ইমিটার। তো বেস টু ইমিটার ভোল্টেজ আমরা পজিটিভ প্রয়োগ করছি, যেটা এর বেস টু ইমিটারের জন্য ফরওয়ার্ড বায়াস। আবার কালেক্টরে আমরা নেগেটিভ বায়াস প্রয়োগ করছি, যদিও কালেক্টর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, কিন্তু আমরা নেগেটিভ বায়াস প্রয়োগ করছি, মানে হচ্ছে আমরা রিভার্স বায়াস প্রয়োগ করতেছি। আবার এদিকে খেয়াল করো, এনপিএন ট্রানজিস্টরের বেলায় বেস টু ইমিটার ভোল্টেজ এনপিএন, বেস টু ইমিটার ভোল্টেজ আমরা মাইনাস প্রয়োগ করছি, যেটা এনপিএন এর জন্য ফরওয়ার্ড। আবার কালেক্টরে আমরা প্লাস ভোল্টেজ প্রয়োগ করতেছি, যেটা এনপিএন এর জন্য রিভার্স বায়াস। এটা তোমার লক্ষণীয় বিষয় যেটা, যে দেখো বেসটাকে এখানে কমন করা হয়েছে, বেসকে ইমিটার এবং কালেক্টর এর 2 অংশের মধ্যে এটাকে কমন পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আমরা যখন ভিবি প্রয়োগ করব, তো ভিবির প্রয়োগ করার ফলে এখানে একটা আই কারেন্ট পাবো আমরা, যেটা ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এবং এই ইমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা কিছু অংশ আই বি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। আবার যখন এর ব্রেকডাউন ঘটবে, তো কিছু অংশ আই বি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, কিছু অংশ কালেক্টর হয়ে এই সোর্সের দিকে ফেরত আসবে। এইভাবে আমার এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে, যেহেতু বেসকে কমন করা হয়েছে ইমিটার এবং কালেক্টরের মধ্যে। এজন্য এই
কনফিগারেশনটাকে আমরা বলতেছি কমন বেস কনফিগারেশন। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আবার রিপিট করতেছি। দেখো, এই অংশটা ইমিটার, মাঝখানে বেজ, এই অংশটা কালেক্টর। তো ইমিটার এবং বেজের মধ্যে আমরা পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করতেছি। যেহেতু পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করতেছি তাই আমি, এবং এটা পি টাইপ, তো অতএব প্রচুর পরিমাণ আমরা আইই পাবো, ইমিটার কারেন্ট পাবো। তো এই, এবং আমি যখন ভিবির পরিমাণটা বাড়াইতে থাকবো তো একটা পর্যায়ে যে বেজের ব্রেকডাউন ঘটবে, এন টাইপের ব্রেকডাউন ঘটবে, ফলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হবে। তো যখন কারেন্ট প্রবাহ শুরু হবে তখন আমরা আইবি এর মধ্য দিয়ে বেস কারেন্ট পাচ্ছি, আবার কালেক্টরের মধ্য দিয়ে কালেক্টর কারেন্ট পাইতেছি, এবং এই কালেক্টর কারেন্টটা আবার সোর্সের দিকে ফেরত আসতেছে, যেটা আউটপুটে যাচ্ছে। তো এইভাবে আমরা একটা বেসকে কমন করে ট্রানজিস্টরকে কর্মক্ষম করতে পারি বা কার্য উপযোগী করতে পারি। যেহেতু বেসকে কমন করা হয়েছে, এই জন্য এই কনফিগারেশনটাকে আমরা কমন বেস কনফিগারেশন বলবো। আবার এনপিএনের বেলাও একই বিষয়, তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবা। এখন এখানে একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, দেখো কমন বেস, যে কনফিগারেশনটা কমন বেস কনফিগারেশন হয় তখন এই একটা ধ্রুবক মান আলফা, যেটাকে আমরা কারেন্ট গেইন বলি। তো এই আলফা, এটা হচ্ছে যে কালেক্টর কারেন্টটা পাওয়া যাচ্ছে, খেয়াল করো, ব্রেকডাউন হওয়ার পর যে কালেক্টর কারেন্ট পাওয়া যাচ্ছে এবং ইমিটারে যে কারেন্টটা আসতেছে, তো এই কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্ট, এই দুই কারেন্টের অনুপাতকে আমরা আলফা বলবো, যেটাকে কারেন্ট গেইন নামে সম্বোধন করা হয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে কমন বেস কনফিগারেশনের বেলায় কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্ট, এই অনুপাতটাকে আলফা বা কারেন্ট গেইন বলা হয়। এটা খুবই মনোযোগ দিয়ে শোনো যে কমন বেস কনফিগারেশনের বেলায় কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের যে অনুপাত, এই অনুপাতটাকে কারেন্ট গেইন, যেটাকে আমরা আলফা দ্বারা নির্দেশ করি। আচ্ছা, আমাদের সময়ও শেষ। আমার মনে হয় যে যতটুকু পড়ানো হলো তোমরা এতটুকু পর্যন্ত তোমাদের বইতে যদি বের করে একটু দেখো, যে জাস্ট প্রথম থেকে খেয়াল করো, আমরা ট্রানজিস্টর পড়লাম, ট্রানজিস্টরের পরে জাস্ট প্রথম দিকে খেয়াল করো আমরা কী কী জিনিসগুলো পড়লাম। ট্রানজিস্টর গঠন, প্রকারভেদ, পিএনপি এনপিএনের গঠন, ট্রানজিস্টরের বায়াসিং, পিএনপি এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট এবং ইমিটার কারেন্টের সম্পর্ক, কিছু গাণিতিক সমস্যা, আর ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন আমরা জানলাম। আর বিভিন্ন কনফিগারেশনের ট্রানজিস্টরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা শুধু কমন বেস কনফিগারেশনের বৈশিষ্ট্যটা শিখলাম। বাকি যে অংশটা আছে এটা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করব। যতটুকু পড়ানো হলো এই অংশটুকু তোমরা খুব ভালোভাবে মেকআপ করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টসে করে রাখো, আমি পরের ক্লাসে অবশ্যই তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের সেশন। পরবর্তী সেশন আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।